নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আমি রমি। আমি আজ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি প্রচিত গুপ্তর আশ্চর্য পুকুর গল্পটি। আসুন তবে শুরু করি আজকের গল্প, প্রচিত গুপ্তর আশ্চর্য পুকুর। ভুবনপুরের পূব দিকে বসেদের বাগান। বাগান না বলে ওটাকে এখন জঙ্গল বলাই উচিত। কত বছর যে ওই বাগানে মালি ঢোকেনি তার কোনো ঠিক নেই। বছরের পর বছর ওখানকার আগাছাও পরিষ্কার করা হয় না, ঘাস ছাঁটাও হয় না। বাগানটার যারা মালিক সেই বসেদের ভুবনপুরের কেউ কখনো চোখেও দেখেনি। একজন দুজন দেখে থাকতে পারে, কিন্তু তারা এত বুড়ো হয়ে গেছেন যে কানে কিছু শুনতে পান না। সুতরাং তাদের এ সম্পর্কে প্রশ্ন করে কোনো লাভ নেই। বাগান কিন্তু অনেক বড়, ভাঙাচোরা নোনা ধরা ইটের পাঁচিল দিয়ে ঘেরা। অবশ্য ভেতরকার গাছগুলো যে সব জংলি এমন নয়। আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আমলকির মতন জিভে জল আনা সব ফলের গাছ আছে। আছে করবী, নয়নতারা, কৃষ্ণচূড়া, চাঁপা, টগরির মতন সুন্দর সুন্দর ফুলের গাছ। আর আছে চমৎকার একটা পুকুর বাগানের একদম মাঝখানে। একদিকে কলা গাছের ঝাড়, অন্যদিকে তাল আর নারকেল গাছের সারি যেন পুকুরটাকে ঘিরে জায়গাটাকে আরো ঠান্ডা ঠান্ডা করে রেখেছে। পুকুরের উত্তর আর দক্ষিণ দুদিকে দুটো লাল রঙের ঘাট। সেই ঘাটের বেশিরভাগ সিঁড়ি আজ ভেঙে পড়েছে। সিঁড়ির ফাটল থেকে বটগাছের চারা মাথা তুলেছে। তবে পুকুরের জলটা কিন্তু আজও খুব ভালো আছে, টলটলে পরিষ্কার কাচের মতন। জলের একদিকে শালুক ফুল ফুটে ভাসছে, একদিকে পাতি হাঁস প্যাক প্যাক করে সাঁতরে বেড়াচ্ছে আর মন দিয়ে গুগলি খুঁজছে। কখনো সখনো তাল গাছ থেকে পাকা তাল হয়তো ঝুপুং করে জলে পড়লো। কখনো বা বড় কোনো কাতলা মাছ ঘাই দিল ঘুপুত করে। বসেদের এই বাগানের কারোর ঢোকার সাধ্য কিন্তু নেই। ঢুকবে কি করে? একবার বড়দিনের ছুটিতে ভবনপুর তরুণ সংঘ ক্লাবের ছেলেরা এই বাগানে ঢুকে পিকনিক করেছিল। মাইক বাজিয়ে তারা বেজায় শরগোল পাকিয়েছিল। তারপর আবার বীরত্ব দেখিয়ে যেই তারা একটা মৌচাক ভেঙে মধু নিতে গেছিল, অমনি কয়েকশো মৌমাছি তাদের এমন কামড় দেয় যে এক একজনের চোখ মুখ হাড়ির মতন ফুলে ওঠে। শুধু তাই নয়, জ্বালার চোটে পিকনিক পার্টি এক হাঁড়িতেই মাংস, ডাল, চাটনি রান্না করে সেই অদ্ভুত খিচুড়ি খেয়ে তাড়াতাড়ি বাড়ি পালিয়েছিল। এরপর আর কেউ ওখানে পিকনিক করতে যায়নি। তবে দত্ত বাড়ির মেজো ছেলে একবার সিনেমার ভিলেনদের মতন জুতো জামা পরে কাঁধে ইয়ারগান ঝুলিয়ে বোসবাগানের খরগোশ শিকারে গিয়েছিল। সেবার গর্তে পড়ে পা ভেঙে তাকে ফিরতে হয়েছিল। অনেকেই তাকে গম্ভীর মুখে প্রশ্ন করেছিল, শুনলাম বসেদের বাগানে শিকার করতে গিয়ে তুমি নাকি নিজেই জন্তুদের পাতা ফাঁদে পড়ে গিয়েছিলে। এই অপমানের পর দত্তবাড়ির মেজো ছেলে আর কোনো দিন এয়ারগানই ধরেনি। 6 ফুট 3 ইঞ্চি উঁচু পাঁচিলটা টপকে টুপ করে বসেদের বাগানে এসে পড়লো এবার ঘনাই। তার কাঁধে একটা ভারী থলে, সে হাঁপাচ্ছে। মাকড়সার জাল আর শেয়াল কাটা ঝেড়ে উঠে দাঁড়ালো ঘনাই। গত রাতে খানিকটা বেশি হয়ে গেছে। পরপর 5টা বাড়িতে চুরি তো কম কথা নয়। কোনোটাতে আবার শীত কেটে, কোনোটাতে গরাদ ভেঙে, কোনোটা আবার পাইপ বেয়ে। শেষের বাড়িটায় তো ধরে পড়ে যাচ্ছিল বলে দারোয়ান ব্যাটটা কাঁধটা খামচেও ধরেছিল। খুব বাঁচোয়া ভালো করে তেল মাখা ছিল, তাই হঠাৎ করে ফসকে আসতে পেরেছে। অবশ্য ধরা পড়লেও ঘনাইয়ের খুব একটা এসে যেত না। আশেপাশে 14টা পুলিশের সঙ্গে তার খুব ভালো চেনা জানা আছে। অনেক থানার বড়বাবুর বাড়িতেই সে বিজয়ার দিন সন্দেশের বাক্স নিয়ে প্রণাম করে আসে। সে চোর হলে কি হবে, পুলিশ মহলে সবাই তাকে ভীষণ বিশ্বাস করে। সে যখনই ধরা পড়ে কোনো থানায় গেছে,
তখনই সে ঘরের ছেলের মতোই খাতির পেয়েছে। পূব আকাশে একটু একটু করে আলো ফুটছে। ঘনাই ভাবলো এখন যদি ভালো মতো একটা স্নান করা যেত আর পেট পুড়ে খাওয়া যেত তাহলে ক্লান্তিটা একদম দূর হতো। এই কথা ভাবতে ভাবতে ঘনাই এসে পৌঁছলো বোস পুকুরের ঘাটে। ভোরের আলোয় পুকুরটা যেন হাসছে। শিশির ভেজা ঠান্ডা হাওয়ায় ছোট্ট ছোট্ট ঢেউ তুলেছে। 1 মিনিটও দেরি করলো না এবার ঘনাই। থলেটাকে ফেলে রেখে গুনে গুনে ঠিক 12 পা দূর থেকে ছুটে এসে ঝাঁপ দিল ঝপাং। বাগান জুড়ে ডেকে উঠল পাখি। পাতিহাঁস দুটো ল্যাগ ব্যাগ করে ছুটল। এমন কাণ্ড তারা কখনো দেখেনি। বোস পুকুরে মানুষ নেমেছে, বাবারে! ঘনাই ও হরাস ফরাস করে উল্টো সাঁতার দিল। চিত সাঁতার আর ডুব সাঁতার কাটলো টানা 8 ঘন্টা। এমন আরামে স্নান বহু দিন করেনি সে। তারপর জল থেকে উঠে মাথা মুছে গাছ থেকে একটা বড় কাঁঠাল পারল। সেটা ভেঙে পা ছড়িয়ে বসলো এবার ছায়ায়। গুড়ের থেকেও মিষ্টি এক একটা কোয়া মুখে ফেলতে লাগলো আর চোখ বুজে ভাবতে লাগলো সামনের 7 দিন ও কোথায় কোথায় চুরি করতে যাবে। মৃত্যুদের সেন্দুকটা আছে সবার ঘরে, পরশুই একবার ঢু মারতে হবে সেখানে। জগদীশের গুদাম থেকে 1 বস্তা আলু সরাতে হবে কালই। হরিহর পাড়ায় 700 আর 19 নম্বর বাড়িতে নতুন বাসন কোসন কেনা হয়েছে বলে খবর দিয়েছে। 2-1 দিনের মধ্যেই সেখানে আবার যেতে হবে। ভাবতে ভাবতে চোখ বুজে এলো ঘনাইয়ের। ঢুলুনিও এলো। এমন সময় হঠাৎ তার মাথার মধ্যে একটা কি যেন হলো। যেন একসঙ্গে জ্বলে উঠল 100 তুবড়ি, ফেটে উঠল 500 কালি পটকা। ধর্মর করে উঠে দাঁড়ালো ঘনাই। দরদর করে ঘামছে। চোখ দুটো তার বড় বড় আর লাল। মাথার চুলগুলো খাড়া হয়ে গেছে। এ তার কি হলো? ফিস ফিস করে আপন মনে বলল, ছি ছি ছি, এ আমি কি করছি? চুরি করা তো মহা পাপ। আমি কি সেই কাজই করছি? কি লজ্জা, কি লজ্জা! আজ থেকেই ওসব ছাড়লাম। এই বলে চুরি করা মাল ভর্তি থলেটাকে কাঁধে ফেলে ঘনাই হন হন করে থানার দিকে হাঁটতে লাগলো। হাঁস দুটো আবার হেলতে দুলতে এসে বোস পুকুরে নেমে পড়ল। ভুবনপুর পুলিশ থানার বড়বাবুর মনটা আজ সকাল থেকেই বিগড়ে আছে। আসলে হয়েছে কি, গিন্নি আজ ধরে ফেলেছে যে তিনি থলে ভর্তি করে বাজার করে আনেন বটে, কিন্তু একটা কানা কড়িও খরচ করেন না। অথচ রোজ গিন্নির কাছ থেকে গুনে গুনে 37 টাকা 50 পয়সা হাত পেতে নেন বাজার খরচ বাবদ। মুশকিলটা হলো আলুওয়ালা, বেগুনওয়ালা, মাছওয়ালা, ফুলকপিওয়ালা, কাঁচা লঙ্কাওয়ালা প্রত্যেকেই তাদের থানার বড়বাবুকে খুব শ্রদ্ধা ভক্তি করে, কিছুতেই পয়সা নিতে চায় না। এখন গিন্নির করা হুকুম, 1 বছরের বাজার খরচ ফেরত দিতে হবে। 37 টাকা 50 পয়সা ইন্টু 365। কত টাকা বাপরে! কে তাকে শ্রদ্ধা ভক্তি করে ওই টাকা এখন দেবে? এর পরেও কারোর কি মন ভালো থাকে? এইরকম একটা সময় ঘনাই এসে ঢুকলো। পিঠের থলেটাকে টেবিলের উপর রাখলো। বলল, স্যার, আমাকে গ্রেপ্তার করুন। বড়বাবু মুখটাকে এমন করেছিল যেন এক্ষুনি তিনি রসগোল্লার বদলে ভুল করে গোটা কত উচ্ছে সেদ্ধ খেয়ে ফেলেছেন। সেই বেজার মুখেই বললেন, ঘনাই, ইয়ার্কি মারিস নি, মন মেজাজ একেবারে ভালো নেই। ওই থলেতে নতুন শাড়িটারি কিছু থাকলে বৌদির জন্য রেখে কেটে বর। ঘনাই এবার চেয়ারে ক্যাট হয়ে বসে বলল, ছি স্যার, ছি, ও কথা মুখে আনবেন না। আপনি পুলিশ, দণ্ড মুন্ডের কর্তা। আপনি কেন চুরির মালের ভাগ নেবেন না? এবার আপনাকেও দেখছি একবার পুকুরে ডুব দিয়ে আনাতে হবে।
কি বলছিস জাতা? সকালে সিদ্ধি বিদ্ধি খেয়েছিস নাকি? যত সব অ্যান্টিসোশ্যাল অ্যানিম্যাল কোথাকারে। না স্যার, যাতা বলছি না। আমি কি কখনো ভুল খবর দিয়েছি আপনাকে? ওই বসেদের পুকুরে একবার ডুব দিয়েই দেখুন না, আপনার ভেতরকার সব খারাপ জিনিসগুলো একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আমি আজকেই একেবারে হাতে নাতে টের পেয়েছি। বড়বাবু এবার যেন কেমন সন্দেহ করলো। সত্যি তো, ঘনাই তো কখনো ভুল খবর দেয় না। অন্তত এতদিন ধরে দুজনে কাছাকাছি আছে, কখনো তো সে ঠকায়নি। তবে সত্যি বোসবাগানের পুকুর খারাপকে ভালো করে দিচ্ছে নাকি? স্যার, অত ভাববেন না, নিজে পরীক্ষা করে দেখে আসুন কথাটা সত্যি কি মিথ্যে। তার আগে সেপাইকে ডেকে আমাকে হাজতে পুরুন। আমি আত্মসমর্পণ করতে চাই। আমি পাপের শাস্তি পেতে চাই স্যার, বলল ঘনাই। বড়বাবু বলল, যা যা, মেলা ফ্যাচ করিসনি। আমি এখনই বোসবাগানের তদন্তে যাব। গিয়ে দেখি, যদি তোর কথা মিথ্যে হয় তাহলে তো বুঝতেই পারছিস কি অবস্থা হবে তোর। তিনি এবার সেপাই শিবচরণকে ডেকে বললেন, ঘনাইকে হাজতে পুরে দে তো। বড়বাবু জিপ গাড়িটা যে বাড়িটার সামনে এসে নিরাপদে দাঁড়ালো, সেই বাড়ির মালিক হলেন প্রিয়নাথ রায়, ভুবনপুর মিউনিসিপ্যালিটির কমিশনার। খুবই নামডাক আছে। গত বাড়ির ইলেকশনে তিনি 517 ভোটে জেতেন। তারপরই তিনি আস্তে আস্তে এই বাড়িটা তৈরি করে ফেলেছেন। বাড়ির নাম কষ্ট করে। সত্যি বাইরে থেকে কষ্ট করে কে একেবারে কুঁড়ে ঘরের মতোই দেখতে। ভাঙা টালির ছাদ, ঘুণ ধরা জানলা দরজা, মাটির দাওয়া, বাঁশের খুঁটি। কেউ দেখা করতে এলে প্রিয়নাথ বাবু এই মাটির দাওয়ায় বাঁশের খুঁটিতে হেলান দিয়ে বসেন। কষ্ট করে ভেতরটা আবার কিন্তু অন্যরকম। সেখানে আছে দামি সোফা, কার্পেট, পর্দা, এয়ার কন্ডিশনার। তবে ভেতরের কথা তো আর সবাই জানে না। বিশেষ বিশেষ দু একজনই শুধু ভেতরে ঢোকে। বড়বাবু গাড়ি থেকে নেমে এদিক ওদিক দেখে টুপিটা দিয়ে মুখটা একটু ঢেকে ঢুকে ভেতরে ঢুকে গেলেন। প্রিয়নাথ বাবু তখন বাড়ির দোতলার প্ল্যান বানাচ্ছেন আর মনে মনে ভাবছিলেন, আর কতদিনই বা কমিশনার রয়েছি। পরের বারের ইলেকশনে ভোটাররা হারিয়ে দিলেই তো আমার হয়েছে। তাই এখনই বাড়ির দোতলাটা বানিয়ে ফেলতে হবে। আর নিজের পকেটের পয়সা তো খরচ হচ্ছে না। ভুবনপুর রাস্তা তৈরি, হাসপাতাল বানানো, দুতলা বাড়ি মেরামতের জন্য মিউনিসিপ্যালিটি কতই না ইট, বালি, চুন, সুরকি, সিমেন্ট দিচ্ছে। সেখান থেকেই কিছু কিছু সরিয়ে নিতে হবে। এই কথা ভেবেই প্রিয়নাথ বাবু একটা লম্বা কাগজে লিখতে শুরু করলেন, ইট রাস্তার, সুরকি স্কুল বাড়ির, সিমেন্ট হাসপাতালের। এমন সময় বড়বাবু ঢুকে সোফায় বসে পড়ে হাঁপাতে শুরু করলেন। কাগজটা তাড়াতাড়ি গোল্লা পাকিয়ে মুখের মধ্যে পুড়ে পানের মতন চিবোতে চিবোতে প্রিয়নাথ বাবু বললেন, পান খাবেন নাকি বড়বাবু? মিঠে পান, চুন, খয়ের, সুপুরির, ডোকটা, এলাচ, জর্দা সব আছে। দেবো একটা আপনাকে বানিয়ে? রাখুন আপনার পান, ধমকে উঠলেন বড়বাবু। এদিকে আমার প্রাণ যাওয়ার জোগাড়, আর আপনি সাত সকালে উঠে পান চেবোচ্ছেন। কেন স্যার? কি আছে? ঘনাই যে খবরটা বললো তা যদি সত্যি হয়, তাহলে আমার আপনার সকলের প্রাণ দিয়ে সব টানাটানি হবে, বুঝলেন তো? এ আবার কি অলক্ষণে কথা বলছেন বড়বাবু? দাঁড়ান, সদর দরজাটা একটু বন্ধ করে আসি, তারপর সব কথা শুনবো, বুঝলেন? দরজা বন্ধ করে এলেন প্রিয়নাথ বাবু। প্রিয়নাথ বাবু বড়বাবুকে দু হাতে জড়িয়ে ধরলেন। দু চোখ ফেটে তার জল। বড়বাবু বললেন, আরে মশাই, আপনার তো চোখে জল আসছে, আর আমি ইতিমধ্যে এক দফা কেঁদেও নিয়েছি। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তবে আমার মনে হয় এখনই আমাদের একবার গিয়ে বোসপুকুরের সারে জমিন পরীক্ষা করা উচিত। ঘনাইয়ের কথা সত্যি কিনা নিজেদেরও দেখতে হবে। তবে এর জন্য দরকার ভালো রকমের খারাপ লোক, যাকে ভুলিয়ে ভালিয়ে আমরা
বোস বাগানের পুকুরে একবার ফেলে দেবো, তারপর দেখবো সত্যি সে ভালো হয়েছে কিনা। এরকম কাউকে আপনি চেনেন নাকি? প্রিয়নাথ প্রায় 2 মিনিট ভাবলেন, তারপর লাফ দিয়ে উঠলেন, ইউরেকা ইউরেকা, পাওয়া গেছে। ব্যাটার ওপর আমার অনেক দিনের রাগ, এবার বদলা নেব। চলুন বড়বাবু। ভুবনপুর চৌমাথায় বিরাট দোকান, দোকানের মাথায় আরো বড় সাইনবোর্ড, কীর্তনিয়া শ্রী শ্রী অটলেশ্বর বাবার দোকান। পিওর জিনিস সুলভে পাওয়া যায়, শনি রবি ফ্রিতে কীর্তন শোনানো হয়। ক্যাশ বাক্সের ঠিক পাশেতেই অটলেশ্বর বাবা বসে আছেন, কপালে চন্দনের তিলক, খালি গা, গলায় রুদ্রাক্ষের মালা, পরনে গেরুয়া ধুতি, চোখ দুটো বোঝা। মানুষটা গুণী, যেমন ভালো কীর্তন গাইতে পারেন তেমনই ভালো জিনিসে ভেজালও মেশাতে পারেন, ধরবার উপায় নেই। ভালো কীর্তন বা কৃষ্ণ কীর্তন গাইতে গাইতে তিনি 1 কেজি ময়দাকে ভেজাল মিশিয়ে 2 কেজি করে দেন। 1 শিশি ঘি 3 শিশি হয়ে যায় স্রেফ তার হাত গুনে। ওই শনি রবিবার সেদিন ফ্রিতে খদ্দেরদের কীর্তন শোনানো হয়, সেই দিন দুটি হলো ভেজাল মেশানোর দিন। এসব কথা পুলিশও জানে না। অটলেশ্বর বাবার আরও একটা শখ আছে, শখ না বলে স্বপ্ন বলাই ভালো। সেটা হলো ইলেকশনে দাঁড়িয়ে প্রিয়নাথ রায়কে হারিয়ে ভুবনপুর মিউনিসিপ্যালিটির কমিশনার হওয়া। গতবার চেষ্টা করেছিলেন কিন্তু হেরে গেলেন। ইচ্ছে আছে সামনের বারে আবার দাঁড়াবেন। নুড়ি পাথর মেশানো 1 ঠোঙা চিনি দাঁড়িপাল্লায় তুলতে তুলতে অটলেশ্বর গান গাইছিলেন। এমন সময় দোকানের সামনে এসে পুলিশের জিপটা থামলো। একদিক থেকে নামলেন বড়বাবু, অন্য দিক থেকে নামলেন প্রিয়নাথ বাবু। হাত জোর করে একগাল হাসি নিয়ে ছুটে গেলেন অটলেশ্বর বাবা। গদগদ কণ্ঠে বললেন, দিন কুটিরে আজ কার চরণ প্রশ্ন পড়ল? এ দেখছি ভগবান কৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছেন। আসুন আসুন। মরম আমার আকুল হলো। প্রিয়নাথ বাবু বললেন, তা ভালো কথা, কিন্তু আপনি তো এটা জানেন না যে আমাদের বড়বাবু খুব ভালো কীর্তনের ভক্ত। উনি আপনার নাম শুনেছেন কিন্তু গান শোনেননি, তাই ওনার অনুরোধ আপনি ওকে একদিন মন ভরিয়ে কীর্তন শুনিয়ে দিন। অটলেশ্বর বাবা মহা ব্যস্ত হয়ে বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই, আজই আসুন না, এখনই না হয় 2 কলি শুনিয়ে দিতাম। এবার মুখ খুললেন বড়বাবু, বললেন, না না, এখন নয়, আমি একা নিরিবিলিতে বসে শুনতে চাই। এই ধরুন আজ সন্ধ্যের পর যদি হয়, আমার গাড়ি এসে আপনাকে নিয়ে যাবে, তারপর কোথাও একটু বসে বসে চাঁদের আলোয় আপনার কীর্তন শুনবো, অবশ্য আপনার যদি আপত্তি না থাকে। একটু ভাবলেন অটলেশ্বর, প্রস্তাবটা মন্দ নয়। এইভাবে যদি থানার বড়বাবুটাকে হাতে আনা যায় তাহলে সামনের বারের ইলেকশনে জিততে সুবিধাই হবে। প্রিয়নাথকেও দেখছি ওকে খুব কবজা করেছে। দাঁড়াও, মজা দেখাচ্ছি। রাজি হয়ে গেলেন অটলেশ্বর বাবা। পুকুরের দক্ষিণ দিকের ঘাটে সাদা ফরাস পাতা হলো, সাজানো হয়েছে 3টে তাকিয়া, খঞ্জনি, হারমোনিয়াম, তানপুরা সব রয়েছে, যে কীর্তনের সঙ্গে যেইটা লাগবে। ফরাসের এক কোণে ধূপদানিতে ধূপও জ্বলছে। বিকেল বিকেল থানা থেকে এসে সেপাই শিউচরণ সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখে গেছে। চাঁদের আলোয় আর ধূপের গন্ধে বোস বাগান জুড়ে বেশ একটা ভক্তি ভক্তি ব্যাপার এসে গেছে। অন্ধকার আর একটু গাঢ় হতেই বন বাদার ঠেলে খটর মটর শব্দ তুলে বড়বাবু প্রিয়নাথ রায় আর অটলেশ্বর বাবা এসে পৌঁছলেন। 3 জনে এসে ফরাসের উপর বসলেন। অটলেশ্বর বাবা বললেন, সত্যি সুন্দর, কীর্তনের উপযুক্ত পরিবেশ, শান্ত নির্জন, সম্মুখে সরোবর, তথায় আবার শালুক প্রস্ফুটিত, চন্দ্রকিরণ যেন তারই মহিমা। প্রিয়নাথ বাবুর সঙ্গে বড়বাবু চোখে চোখে কথা হয়ে গেল। প্রিয়নাথ বাবু বললেন,
ঠিক বলেছেন বাবাজি, তবে আজ বড় গরম। এখন যদি একটু স্নান করতে পারতাম, উফ, তাহলে বোধহয় কীর্তনের আসরটা আরো মধুর হতো। কি বলেন বড়বাবু? বড়বাবু মুখে যেন উত্তরটা ঝুলছিল। বললেন, ঠিক কথা, তা সে আর অসুবিধার কি আছে? আসুন না সবাই মিলে পুকুরে একটা করে ডুব দিয়ে নি। জলটা তো দেখে মনে হচ্ছে চমৎকার। কি বাবাজি, আপনি কি বলেন? এতক্ষণ খঞ্জনিতে টুং টুং আওয়াজ তুলেছিলেন বাবাজি, আর চোখ বুজে ঘাড় নাড়াচ্ছিলেন। বড়বাবুর পুকুরে ডুব দেওয়ার প্রস্তাব শুনে খঞ্জনি ছুঁড়ে ফেলে দিয়ে একবার তিনি দাঁড়িয়ে উঠলেন। কোথায় গেল সেই একগাল হাসি আর গদগদ ভাব? রাগে যেন চোখ দুটো জ্বলছে। কোমরে হাত দিয়ে বললেন, বলি ব্যাপারটা কি? আমি কি কিছু জানি না? আপনার শিবচরণ কীর্তন শুনতে এসে আমাকে সব বলে দিয়েছে। ঘনাই চোরের আজ কতটা দুর্দশা হয়েছে আমার জানা নেই ভেবেছেন নাকি? হ্যাঁ, আমি ভালো হয়ে গেলে আমার ব্যবসা যে লাটে উঠবে সে কথা আপনারা জানেন। বুঝেছি, কীর্তন শুনবো বলে নিয়ে এসে আমাকে ভালো বানানোর ফাঁদে ফেলা হয়েছে না? বড়বাবু খপ করে বেল্ট থেকে রিভলভার খুলে বাবাজির দিকে তাক করে বললেন, অত শত জানি না, আপনাকে পুকুরে ডুব দিতেই হবে। আমি পুলিশ, আমার হুকুম মানতেই হবে। আমি দেখতে চাই ঘনাইয়ের কথা সত্যি না মিথ্যে। এদিকে রিভলভার দেখে প্রিয়নাথ বাবু বেজায় ঘাবড়ে গেলেন। তিনি তানপুরাটা বন্দুকের নলের মতন অটলেশ্বর বাবার দিকে বাগিয়ে ধরে একটা গাছের আড়ালে সরে যেতে লাগলেন। ঠিক কথা, পুকুরে নামতে হবে, খারাপ থাকা বের করে দেবো। আমার বিরুদ্ধে যখন ইলেকশনে দাঁড়িয়েছেন তখন মনে ছিল না এসব কথা? অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট কোথাকারের। অটলেশ্বর বাবারও এখন আর কিছুই করার নেই। সামনে রিভলভারের নল, পেছনে আবার তানপুরা, পালাবার পথ নেই। তার ধুতির কোঁচা খুলে গেছে, রাগে মাথার চুলগুলো সব খাড়া হয়ে গেছে। ইস, ব্যাটা প্রিয়নাথের কাছে কিনা শেষ পর্যন্ত এতটাই ঠকতে হলো। ভাবতে ভাবতে দুহাত তুলে গুটি গুটি পায়ে পুকুরের দিকে এগোতে লাগলেন তিনি। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। বললেন, বড়বাবু, ভালো যখন হতেই যাচ্ছি তখন শেষে একটা ইচ্ছে পূরণ করে দেবেন আমার? বড়বাবু রিভলভার নাচাতে নাচাতে বললেন, এটা পুলিশের এথিক্স। ফাঁসি দেওয়ার আগে আমরা অপরাধীর শেষ ইচ্ছে পূরণ করতে দিই। আপনার কি ইচ্ছে চটপট বলে ফেলুন। আমি হারমোনিয়াম বাজিয়ে কীর্তন গাইতে গাইতে পুকুরে ডুব দিতে চাই। ঠিক আছে, রাজি। অটলেশ্বর গদগদ মুখে হারমোনিয়ামটা গলায় ঝুলিয়ে গান গাইতে গাইতে ঘাটের সিঁড়ি দিয়ে নামতে লাগলেন। ঠিক শেষ সিঁড়িতে পৌঁছতেই শটান ঘুরে দাঁড়ালেন তিনি। দু হাত দিয়ে হারমোনিয়ামটা ছুঁড়ে মারলেন বড়বাবুর দিকে। বড়বাবু কিছু বুঝতে না পেরে রিভলভারের নলটা আকাশের দিক করে ট্রিগার টিপে দিলেন। গুড়ুম! তারপরই হারমোনিয়ামের আঘাত থেকে নিজেকে বাঁচাতেই দিলেন এক লাফ। গিয়ে পড়লেন অটলেশ্বরের কাঁধে। দুজনেই তখন ঝপাং করে গিয়ে পড়লেন একদম পুকুরে। মজা দেখবেন বলে আগে থেকে প্রিয়নাথ বাবু গাছের আড়ালে উঠেই বসেছিলেন। গুলির শব্দে তিনিও চমকে গিয়ে ডাল ভেঙে পড়লেন পুরো পুকুরের জলে। হাঁচড় পাঁচড় করতে করতে তিনজন যখন পুকুর থেকে উঠে এলেন তখন সে এক দেখবার মতন দৃশ্য। বড়বাবুর মাথার টুপি অটলেশ্বর বাবার মাথায়, অটলেশ্বর বাবার রুদ্রাক্ষ প্রিয়নাথ বাবুর গলায়, তার আবার কপালে তিলক লেগে গেছে। তিনজনেই গা থেকে জল ছাড়ছেন। ভুবনপুর পুলিশ থানার বড়বাবুর দাপটের কথা তখন আশেপাশের এলাকার মানুষও জানেন। বড়বাবুর ভয়ে ভুবনপুরে চুরি ডাকাতি একদম বন্ধ। এখন কেউ আর ভয় দেখিয়ে বাজারে মাছওয়ালার কাছ থেকে মাছটা, আলুওয়ালার কাছ থেকে আলুটা জোর জবরদস্তি নিতেও পারে না। তেমনি কাজ করেছেন বটে ভুবনপুর মিউনিসিপ্যালিটির নির্বাচিত কমিশনার প্রিয়নাথ রাত। রাস্তা তৈরির কাজ শেষ হয়ে গেছে, হাসপাতাল বানানোর কাজ শেষ হয়ে গেছে, স্কুল বাড়িটার মেরামত শেষ হয়ে গেছে,
আর প্রিয়নাথবাবু নিজের বাড়িটাকেই মিউনিসিপ্যালিটির নামে লিখে দিয়েছেন। সেখানে একটা এখন লাইব্রেরি হচ্ছে। ওহো, কীর্তনিয়ার শ্রী শ্রী অটলেশ্বর বাবার দোকানের কথা তো বলাই হলো না। ভুবনপুরে খাঁটি জিনিস কম দামে পেতে হলে ওই দোকানে এখন যেতে হবে। গরিব মানুষকে উনি ধারেও জিনিস দেন। আর হ্যাঁ, গত কয়েকদিন হলো শনি রবিবার বিকেলে উনি ফ্রিতে কীর্তন শেখাচ্ছেন। প্রথম মাসে কালী কীর্তন, পরের মাসে শ্রীকৃষ্ণ কীর্তন। আর বোসবাগানের আশ্চর্য ওই পুকুর, সে একই রকম আছে। টলটলে চমৎকার জল, শান্ত নির্জন। বোসবাগানে যেতে কোনো ঝামেলা নেই। এই তো সকালবেলা ট্রেনে উঠে শেষ হলো আশ্চর্য পুকুর প্রচেত গুপ্তর লেখা গল্পটি। খুব তাড়াতাড়ি আসছি পরের গল্পগুলি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ তবে চলি, টাটা।